সূর্য যেন তার সমস্ত তেজ উৎসর্গ করে দিয়েছে দুপুরে রোদে। উত্তপ্ত দুপুরে ক্লান্তি ঘিরে ধরল খেয়াকে। ভাবলো এই অবসাদ দূর করতে টকঝাল ফুচকা অতি দ্রুত প্রয়োজন। দীর্ঘ 6টা ক্লাস শেষ করে ক্লান্ত খেয়া স্বামীয়ার সাথে কথা বলতে বলতে নিচে নেমে এলো। কলেজ মাঠ পেরিয়ে ফুচকার স্টলে গেল তারা। খেয়া ভীষণ ঝাল ভালোবাসে। সে ফুচকাওয়ালা মামাকে বলল, মামা, বোম্বাই মরিচ কুচি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ফুচকাওয়ালা মামা ফুচকা প্রস্তুত করছে। স্বামীয়া গিয়েছে রাস্তার ওপারে খেয়ার জন্য আইসক্রিম আনতে। খেয়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ছেলে এসে খেয়াকে বলল। খেয়া ভেবাচেকা খায়, কেননা এই ঠাট্টা পড়া দুপুরের মাথা ফাটা গরমে সে কাউকে ভালোবাসার কথা বলতে শোনেনি। ফুচকাওয়ালা মামাও ফুচকা বানানো উপেক্ষা করে হা করে চেয়ে আছেন। খেয়ার সেরকম পারিবারিকভাবে পরিচিতি ছাড়া কোনো ছেলেদের সাথে তার কথা বলার স্বভাব নেই। একমাত্র ছেলেদের মধ্যে সে কথাই বলে প্রণয়, রেহান, প্রান্ত আর বল্টুর সাথে। তাই একটু অস্বস্তি নিয়েই খেয়া একবার লক্ষ্য করে দেখলো ছেলেটাকে। দেখে মনে হলো ভালো পরিবারের ছেলে। বয়স হবে হয়তো 21-22। ছেলেটা বেশ ফর্সা, লম্বা, মানুষ যাকে এক কথায় সুন্দর বলে। স্বামীয়া এলো ইতিমধ্যে। সেও রাস্তায় ওপার থেকে দেখছিল বিষয়টা। তপ্ত দুপুর, রাস্তায় তেমন কেউ নেই। খেয়া জিজ্ঞেস করলো, দুঃখিত, আমাকে বলছেন? ছেলেটি মুচকি হেসে হ্যাঁ অবশ্যই, এখানে আপনি ব্যতীত অন্য কোনো খেয়া নেই আর আমার হৃদয়েও নেই। খেয়া কিছুটা বিরক্ত হয়ে, আমি এসবে বুঝতে পারছি না। আমি কি আপনাকে চিনি না? আর চেনাতেই তো এলাম, আপনি তো আমার খুব চেনা। মুচকি হেসে ছেলেটি আবার বলল। আপনাকে আমি খুব ভালোবাসি খেয়া। খেয়া রেগে গেল, কড়া কণ্ঠে বলল। আমি তো আপনাকে ভালোবাসি না। একবার বলুন ভালোবাসি। খেয়া ক্ষেপে গেল। কি আশ্চর্য! আপনি এখান থেকে এক্ষুনি যান। আপনি ভুল জায়গায় এসেছেন। ভবিষ্যতে যেন আর সামনে না দেখি। ছেলেটি হেসে বলল। ভবিষ্যতে সামনে না দেখে পাশে দেখতে পাবেন। স্বামীয়া বলল। এই মিয়া, শুনতে পাচ্ছেন না? আমার বেস্ট ফ্রেন্ড আপনাকে যেতে বলছে, এক্ষুনি যান। ছেলেটি মুচকি হেসে চলে গেল। খেয়া স্বামীয়াকে বলল। বাদ দে তো, চল ফুচকা খাই। তারা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছে দেখলো ঈশা টিভিতে কার্টুন দেখছে। প্রান্ত একটু পর পর ঈশার চুল ধরে টানছে, আর ঈশা প্রান্তকে চিল্লিয়ে মারতে যাচ্ছে। খেয়া ব্যাগটা নামিয়েই সোফায় ধূপ করে বসে পড়ল। প্রান্ত ঈশা তাদের এতক্ষণের মারামারি থামালো খেয়ার ক্লান্ত মুখখানা দেখে। প্রান্ত পানি এনে দিল, আর ঈশা এসে তার মাথা টিপে দিচ্ছে। তারা যতই একে অপরের সাথে সারাক্ষণ দুষ্টুমি করুক বা পিছনে পড়ে থাকুক না কেন, তারা একে অপরকে খুব ভালোবাসে। খেয়া ঈশার ছোট্ট হাতের উল্টো পিঠে চুমু খেলো। খেয়া ব্যাগ থেকে ঈশা আর প্রান্তকে চকলেট বের করে দিল। ছোট্ট ঈশা চকলেট উপেক্ষা করে বোনের মাথা টিপে দিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খেয়া উপরে গেল ফ্রেশ হতে। দীর্ঘ সময় গোসল সেরে খেয়া নিচে নেমে এলো। তার পরনে খয়েরি রঙের শর্ট টপস ও লং স্কার্ট। তার ঘন ভেজা চুল হতে মুক্তন্যায় পানি ঝরছে। এসে দেখলো মিথি ও রেহান এসেছে। তারাও ফ্রেশ হতে গেল। বিরিয়ানির গন্ধে সারা বাড়ি ম করছে। এতে যেন সকলের খিদে তড়িৎ বেগে বেড়ে গেল। রান্নাঘর হতে জেবা বললেন, প্রান্ত, যা তো বল্টুকে ডেকে নিয়ে আয়। ছেলেটার মা বাড়িতে নেই, একসঙ্গে খাবে, জলদি যা। প্রান্ত ছুটে গেল বল্টুকে ডাকতে। রেহানুমা শশা কাটছেন। খেয়া 2 পিস শশা নিল। তার দেখা দেখি ঈশাও নিল। পুরো ড্রয়িং রুমে সে আর ঈশা বসে আছে। ঘড়িতে দুপুর 2:45। হঠাৎ খেয়ার নাসারন্ধ্রতে তার অতি চেনা পারফিউমের সুবাস। খেয়া চকিত, প্রণয় দাঁড়িয়ে। খেয়া চকিত নয়নে চায়। তার অনুধাবন সঠিক। সদর দরজায় প্রণয় দাঁড়িয়ে, তার ক্লান্ত অদল। খেয়া জিজ্ঞেস করলো, পানি খাবেন প্রণয় ভাই? প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না। বলেই হনহনিয়ে চলে গেল। অনেক সময় পর খেয়াকে পাঠানো হলো প্রণয়কে ডাকতে। সে দুরন্ত পায়ে প্রণয়ের ঘরের সামনে গিয়ে ঠেকলো। অনুমতি চাইলো ভেতরে আসার। আসবো প্রণয় ভাই? কিছুক্ষণ পর গম্ভীর স্বরে উত্তর এলো প্রণয়ের। আয়। প্রণয় পরিপাটি হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। গায়ে কফি কালারের টি শার্ট ও ব্ল্যাক প্যান্ট। মাথার ঘন ঝাঁক চুলগুলো পরিপাটি হয়ে আছে। আপনি খাবেন না প্রণয় ভাই? হ্যাঁ আসছি, যা। খেয়া চলে গেল। প্রণয় নেমে এলো নিচে। সকলে বসে আছে। বল্টুও এসেছে। সকলে একসাথে খেতে বসেছে।
বল্টু, খেয়া, ঈশা, রেহান, মিথি টেবিলে বসেছে। প্রণয় সিঁড়ি দিয়ে নিচে নামছে। জেবা রুবি ছেলে মেয়েদের পাতে খাবার তুলে দিচ্ছেন। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানির গন্ধ শুকে বল্টু উৎফুল্ল কণ্ঠে বলল, বাহ মামুনি, কি দারুণ ঘ্রাণ বেরিয়েছে বিরিয়ানির। জেবা শেখ হেসে বললেন। তোর 3 মামুনি মিলেই রেঁধেছে, জলদি খাওয়া শুরু কর। বল্টু চকচকে নয়নে চেয়ে বলল। বাহ মামুনি, তার মানে তো ট্রিপল সেঞ্চুরি হয়ে গেছে। প্রণয় চেয়ার টেনে বসলো। রেহেনুমা শেখ নিজ হাতে ছোট্ট ঈশাকে খাইয়ে দিচ্ছেন। হঠাৎ রুবি শেখ বললেন, হ্যাঁ রে বল্টু, তোর খালা কেমন আছে রে? কতদিন তোদের বাড়ি আসে না। তোর খালার বিয়ের পর তোর খালু ব্যবসার কারণে বিদেশে যাওয়ায় ও তোদের বাড়িতে থাকতো। আমি, মেজো আপা, তোর খালা, আমরা তো প্রায় সমবয়সী ছিলাম। আগে আমাদের বাড়িতে সকলে মিলে কত গল্প করতাম। ছেলেবেলায় তোর খালাতো ভাই আবির তো প্রণয়ের সাথে সারাদিন খেলতো। দুটোই তো এক সমান ছিল। দুটো যেন একে অপরের ছাড়া বাঁচেই না, এমন ভাব। এখনো দুটোর কি মিল। ছোট মামুনি, খালা আর এখন আসবে কি করে? সে মনে করে সে কোথাও এলে তার সংসার নাকি উচ্ছন্নে যাবে। জেবা শেখ রুবি শেখকে বললেন, রুবি, রেহনুমা আর তোর খালা রূপা 3টা এক হলে ওদের দিন শেষ হতো, তবু ওদের গল্প শেষ হতো না। শুনে রুবি আর রেহেনুমা হেসে ফেলল। খেয়া, মিথি, প্রান্ত, ঈশা মনোযোগ দিয়ে তাদের কথা শুনছিল এতক্ষণ। বল্টু বলল, এখন আবির ভাইয়ের বিয়ে দিলেই খালা হাফ ছেড়ে বাঁচবে। রুবি শেখ বললেন। হ্যাঁ রে, সবাই মনোযোগ দিয়ে কথা শুনছে। একমাত্র প্রণয় তার ব্যক্তিত্ব অনুযায়ী সে নিজের মতো খাচ্ছে, তার এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ বল্টু বলল, আচ্ছা বড় মামুনি, আবির ভাইয়ের বিয়ের বয়স হলো তো, প্রণয় ভাইয়েরও বিয়ের বয়স হয়েছে। বল্টুর নিষ্পাপ মনের প্রশ্ন শুনে খেয়ার আর মিথির বিষম লেগে গেল। প্রান্ত আর রেহান মুখ চেপে হাসি আটকে রাখছে। এবার প্রণয় তাদের দিকে তাকালো, তার ভাবমূর্তি বোঝা দায়। খেয়া একবার চোরা চোখে প্রণয়কে পরখ করলো। রবি শেখ বললেন, হ্যাঁ বিয়ে তো দেবই। আমাদের প্রণয়ের জন্য একটা লাল টুকটুকে বউ আনবো। খেয়ার ছোট্ট কলিজা যেন তেলে বেগুনে ছ্যাদ করে ওঠে নিজের মায়ের কথা শুনে। মনে মনে বলে, এ তো ঘরশত্রু বিভীষণ। তার মা কিনা তার পাকা ধানে মই দিচ্ছে, এই দুঃখ সে রাখবে কোথায়? তার মা কিনা প্রণয় ভাইয়ের জন্যে লাল নীল সবুজ বউ খুঁজে আনছে। তার মা তো আর জানে না তার ছোট্ট মেয়ের ছোট্ট হৃদয় জুড়ে ওই তালগাছের মতো লম্বা চওড়া শেখ প্রণয় শাহরিয়ার ঘুরে বেড়ায়। সহজ সরল বল্টু নিষ্পাপ মনে প্রফুল্ল কণ্ঠে আবার বলল, চলো, আমার তো প্রণয় ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য এখনই খিদে লেগে গেল। প্রণয় ভাই, আপনি বিয়ে কবে করবেন? আপনার বিয়েতে কিন্তু খুব খাবো আমি কিন্তু আপনার বউয়ের জুতো চুরি করব। মা চাচিদের সামনে এভাবে বিয়ের প্রসঙ্গ তোলায় প্রণয় কিছুটা বিব্রত বোধ করলো, সেই সাথে কিছুটা বিরক্তও হলো। তবে প্রণয় কিছু বলল না। প্রণয় কিছু বলছে না, আর সেই জন্যেই খেয়া, মিথি, রেহান আর প্রান্তর ভয় লাগলো। কারণ প্রণয়ের এমন নীরবতা আর গাছাড়া ভাব মানেই ভয়ঙ্কর কিছুর সূচনা। অতীতের ইতিহাস ঘাটলেই তা পরিলক্ষিত হয়। রেহান বল্টুকে উদ্দেশ্য করে বলল, কেন রে, বিরিয়ানি খেয়ে তোর পেট ভরছে না? প্রান্ত বলল, আমার মনে হয় বল্টু ভাইয়ের প্রণয় ভাইয়ের রাম ধমক খেয়ে পেট ভরতে ইচ্ছে করছে। খেয়া আর মিথি ঠোঁট চেপে হাসলো। প্রণয় একবার ভ্রু কুচকে তাদের দিকে তাকালো। এরপর সে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বেসিনে হাত ধুয়ে সোজা ঘরে চলে গেল। প্রণয় চলে যেতেই রেহান বল্টুর পিঠে হাত দিয়ে থাপড়ে বলল, বাহ বল্টু, তোর তো দেখি গরুর কলেজা রে। তা তোর এই গরুর কলেজা রাতে কি ফ্রিজে রেখে ঘুমাস? তুই ভাইকে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তা মনে করিয়ে দিচ্ছিলি? প্রান্ত বলল, বল্টু ভাই, ভাগ্যিস ভাই তোমাকে কিছু বলেনি। আমরা কেউ বললে তো এতক্ষণে অবস্থা শোচনীয় হয়ে যেত। বল্টুর এতক্ষণে হুঁশ ফিরল যে সে আবেগের বশে কাকে কি বলে ফেলেছে। শেখ প্রণয় শাহরিয়ার এলাকার বকাটে ছেলেপেলেরা যাকে দেখলেই হাওয়া হয়ে যায়। ব্যবসায়িক এবং পারিবারিক সুসম্পর্কের জন্যে শহরের দেশের বড় বড় নেতাদের প্রায় আনাগোনা তাদের বাড়িতে, অফিসে। প্রণয় তাদের চোখের সামনে বড় হওয়া ছেলে। তারা ছোটবেলা থেকেই প্রণয়ের স্বভাব, আচরণ, ব্যক্তিত্ব, মেধা,
বিচক্ষণতা দেখে মুগ্ধ। তারা জানে প্রণয় তাদের দলে থাকা মানেই দলের একটা বড় শক্তি পাওয়া। তারা জানে প্রণয়ের মতো এমন একটা তাগড়া, বিচক্ষণ, মেধাবী, ব্যক্তিত্ববান, প্রতিষ্ঠিত যুবক তাদের পাশে থাকলে তাদের দল এগিয়ে যাবেই। এই যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে সে এত অল্প বয়সে নিজেদের এত বড় নামকরা কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বড় বড় রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক থাকায় তারা বারবার প্রণয়কে নিজেদের দলে নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু প্রণয় তাদের বুঝিয়ে বলেছে যে সে আপাতত এসবে নিজেকে সম্পৃক্ত করতে চায় না। বছর 5 আগে প্রণয় তখন ইউনিভার্সিটির ছাত্র। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এসেছে। তখন তাদের এলাকায় এক বখাটে ছেলে একটা কিশোরী মেয়েকে খুব বাজেভাবে ইপটিজিং করছিল। মেয়েটার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল। মেয়েটা কাঁদছিল। প্রণয় সবেই ক্রিকেট খেলে বাইকে করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। দেখেই রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। বাইক নামিয়ে মাথায় হেলমেট পরেই হাতে ক্রিকেট ব্যাট নিয়ে এগিয়ে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আমি যদি ভুল না হই, ও কি তোমাকে বিরক্ত করছে? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। প্রণয় হেলমেট খুলেই ক্রিকেট স্ট্যাম্প দিয়ে সোজা বেধড়ক মার শুরু করলো। হেলমেট খোলায় ছেলেটি প্রণয়কে চিনতে পারলো, কিন্তু পালানোর আগেই প্রণয়ের বেধড়ক মারের তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো। প্রণয় ইচ্ছে মতো ছেলেটির পায়ে হাতে মারতে লাগলো। ছেলেটি প্রণয়ের পা ধরে বলল, ভুল হয়ে গেছে, তাই মাফ করে দেন। জীবনে আর এমন ভুল হবে না। রাস্তার মানুষ জমেছে ভীষণ। প্রণয় এবার একটু শান্ত হলো, বলল, আজকের পর থেকে ভুল করে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা তো দূরে থাক। বাজে দৃষ্টিতে তাকানো সাহস করবি না। গট ইট? ছেলেটি রক্তাক্ত অবস্থায় ভাঙা পা নিয়েই কোনো মতে দৌড়ে পালালো। প্রণয় এবার মেয়েটিকে বলল, যাও, তুমি এখন বাড়ি যাও। মেয়েটি বলল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রণয় বলল, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তুমি আমার বোনের মতো। আমার বোনের বেলাতেও আমি এমন কিছু করতাম। যাও, বাড়ি যাও এখন। মেয়েটি চলে গেল। বর্তমানে প্রণয় খেয়ে দিয়ে বেরুচ্ছে। পরনে তার কলার দেওয়া স্কাই ব্লু রঙের টি শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে কালো রঙের হাত ঘড়ি, চুলগুলো পরিপাটি। হাতে গাড়ির চাবি নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামছে প্রণয়। তার বলিষ্ঠ ডান হাত দুটো দৃশ্যমান। তাকে দেখে খেয়া হৃদয় থমকায়। একবার চেয়েই সন্তর্পণে চোখ নামিয়ে নিল খেয়া। এই শ্যামলা বর্ণের পুরুষটিই তো তার শখের পুরুষ। তার চোখে প্রণয় হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। সে তো শুরুতে প্রণয়ের ব্যক্তিত্বকে ভালোবেসেছিল, তারপর দিনে দিনে গোটা প্রণয়কে ভালোবেসে ফেলেছে। এই মানুষটিই তো তার কাঙ্ক্ষিত স্বপ্ন পুরুষ। প্রণয় বেরিয়ে গেল। খেয়া উপরে গেল। ঘরে গিয়ে দেখলো মিথি ঘুমিয়েছে। দুপুরে খেয়ে দিয়ে সকলে ঘুমিয়েছে এখন। খেয়া ঘরে গিয়ে বুকশেলফ থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি নিয়ে পড়তে বসলো। পড়তে পড়তেই হঠাৎ তার অক্ষি যুগল বুঝে এলো। বইটি বুকে জড়িয়েই সে ঘুমিয়ে গেল। গধূলি বেলায় তার ঘুম ভাঙলো। সে হাত মুখ ধুয়ে মিথিকে খুঁজতে ঘর থেকে বের হলো। নিচে নেমে দেখলো তার মা চাচিরা ড্রয়িং রুমে বসে। জেবা শেখ স্নেহার সাথে তেল দিচ্ছেন রুবি শেখের মাথায়। রেহেনুমা আবার মাথায় তেল দেওয়া শেষ হয়েছে বলে জেবা শেখের মাথায় তেল দিয়ে দিচ্ছেন। তিনজন মিলে গল্প করছেন। এই দৃশ্য দেখে কে বলবে তারা তিনজন সম্পর্কে তিন যা? দেখে মনে হয় তারা আপন মায়ের পেটের তিন বোন। এভাবে তাদের জন্যেই তো এই ঘর, এই সংসার টিকে আছে। প্রতিটি কোণায় তাদের তিনজনের ভালোবাসা, মমতা, যত্ন মিশে আছে। তাদের থেকে শিখেই তো তাদের বাচ্চারাও একে অপরকে এত ভালোবাসে। এই শেখ বাড়ি তো তাদের জন্যেই এত মজবুত হয়েছে। সম্পর্কের ভিত মজবুত না হলে তো সে ঘরের ভিত মজবুত হয় না। সে ঘর ভেঙে যায় তাসের ঘরের মতো। জ্যৈষ্ঠের বিকেলের শুভ্র মেঘে ঢাকা অন্তরিক্ষ হঠাৎ ধূসর বর্ণ ধারণ করেছে। চারিপাশে কালো অন্ধকার গ্রাস করছে। দূর হতে ক্ষীণ মেঘ গর্জনের আওয়াজ ভেসে আসছে। বৃষ্টির আগমনে হিমশীতল বাতাসের উদ্দামতা পরিলক্ষিত হচ্ছে। গাছপালা যেন বাতাসের সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, এমন ভাবে দুলছে। আবার কখনো মনে হচ্ছে যে তারা বৃষ্টিকে সাদরে সম্ভাষণ জানাতে আনন্দ নৃত্য করছে। বাতাসে কি
দারুণ সূক্ষ্ম সতেজতার ঘ্রাণ, সেই সাথে জ্যৈষ্ঠ মাসের গাছের ঝুলন্ত ছোট ছোট কাঁচা আমের একটা দারুণ ঘ্রাণ নাসারন্ধ্রতে এসে বাড়ি খাচ্ছে। এক কথায় প্রকৃতির এক অপরূপ রূপ পরিলক্ষিত হচ্ছে, আর খেয়া বারান্দায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাই দেখছে। বৃষ্টি খেয়ার ভালোবাসার আর এক নাম, কারণ বৃষ্টি তো আল্লাহ তাআলার রহমত। বৃষ্টির সূচনা থেকে উপসংহার সবই তার ভীষণ ভালো লাগে। বৃষ্টি আসার আগে আকাশের হঠাৎ মুখ বদল, হঠাৎ আলোকিত ধরা অন্ধকারে ছেয়ে যাওয়া, বাতাসে বৃষ্টির সতেজ ঘ্রাণ, হিমশীতল বাতাসের উদ্দামতা, এরপর হঠাৎ করে মুষলধারে আকাশ চিরে মুক্তোর দানার ন্যায় বৃষ্টির ঝরে পড়া, আবার বৃষ্টির শেষে সতেজতায় প্রকৃতির নব প্রাণ ফিরে পাওয়া, বৃষ্টি ভেজা গাছের পাতা, ফুল, বৃষ্টি ভেজা পরিষ্কার স্বচ্ছ পথ, সব তার ভীষণ ভালো লাগে। সে দৌড়ে ঘরের চৌকাঠ পেরিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর উৎফুল্ল কণ্ঠে বলছে বৃষ্টি হবে। সে দৌড়ে বাগানে চলে গেল। তাদের বাগানের কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া গাছ থেকে বাতাসের দোল খেয়ে শুভ্র কাঠগোলাপ আর রক্তিম কৃষ্ণচূড়া ফুল মাটিতে বিছিয়ে পড়েছে। দূর হতে দেখে মনে হচ্ছে রক্ত পাথর ঘাসের মাঝে পড়ে আছে। বিথি আর ঈশা ছুটে এলো বাগানে খেয়ার পিছু পিছু। খেয়া ফুল কুড়িয়ে ওড়না ভরিয়ে ফেললো। প্রান্তও দৌড়ে এসেছে বোনদের পিছু পিছু। আসলে তারা একটা গ্রুপ, আর সেই গ্রুপের লিডার হচ্ছে খেয়া, আর সেক্রেটারি হলো প্রান্ত আর মিথি, বল্টু, ঈশা, খেয়ার বেস্ট ফ্রেন্ড সামিয়া এই গ্রুপের সদস্য। তাদের 6 জনের এই গ্রুপের নাম মুশকিল আসান। এই গ্রুপের সৃষ্টি হয়েছে 3 বছর ধরে। ঈশাও 2 বছর যাবত এই গ্রুপের সদস্য। তাদের যে কোনো বিপদ, সমস্যা, রহস্য উদ্ঘাটন, আনন্দ উল্লাস, দুষ্টুমি, হইচই সবকিছুর পরিকল্পনা ঘটে এই গ্রুপে। তাই তো নাম রাখা হয়েছে মুশকিল আসান। তাদের জীবনের যেখানে সমস্যা সেখানেই তাদের মুশকিল আসান গ্রুপ। তারা নিজেরাই নিজেদের যে কোনো সমস্যার সমাধান করে। খেয়ার নেতৃত্বে এই গ্রুপ এগিয়ে চলছে। প্রান্ত সমস্যা বা রহস্যের খবর বের করে খেয়া, মিথি যে কোনো সমস্যার বা রহস্যের সমাধান খুঁজে বের করে। বল্টু, ঈশা, সামিয়া তার রহস্য বা সমস্যার কারণ ও প্রমাণ খুঁজে বের করে। এই কিশোর কিশোরীরা আনন্দ উল্লাসে, দুষ্টুমি, চঞ্চলতায় তাদের কৈশোরকালকে উপভোগ করে। তাদের এই প্রাণবন্ত কৈশোরকাল দেখলেই উপলব্ধি করা যায় কৈশোরকাল কতটা মধুর সময় জীবনের। বৃষ্টি আরম্ভ হলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। মিথি, ঈশা, প্রান্ত জোরে বৃষ্টি দেখে ভিতরে চলে গেল। তারা পিছনে তাকিয়ে দেখে খেয়া এখনো ফুল কুড়াতে ব্যস্ত। মিথি চিল্লিয়ে ডাকছে, খেয়া বৃষ্টি পড়েছে, ভেতরে আয়, ভিজে যাবি তো। খেয়া বলে, দাঁড়াও না মিঠি আপু, দেখি কি সুন্দর ফুলগুলো মাটিতে পড়ে কাদা লেগে যাবে। আমার তো খুব মায়া হচ্ছে। প্রান্ত বলল, খেয়া আপু জলদি এসো, বৃষ্টির বেগ বাড়ছে। আসছি, দাঁড়া, তোরা ভেতরে যা, আমি চলে আসবো। ইতিমধ্যে মিথি, ঈশা আর প্রান্তর জরুরি ডাক পড়ল বাড়ির প্রতিটি ঘরের জানালা দরজা বন্ধ করতে। তারা দৌড়ে অন্তর্মহলে প্রবেশ করলো। খেয়া ভাবছে এই ফুলগুলো সে সারা বাড়ির প্রতিটি ফুলদানিতে রাখবে। যতই হোক অকৃত্রিম তাজা ফুল বলে কথা। প্রায় শেষের দিকে ফুল কুড়ানো। কয়েকটা ফুল মাটিতে অবশিষ্ট আছে। মেঘের কারণে প্রায় অন্ধকার হয়ে এসেছে। সে প্রায় পুরো ভিজে গেছে। খেয়া শেষ ফুলটি তুলে নিয়ে পিছনে ঘুরতেই অন্ধকারে কারো বলিষ্ঠ বুকে সজোরে ধাক্কা খেলো। তার সব ফুল মাটিতে পড়ে গেল। সে এত কষ্ট করে ফুল কুড়োলো, মাটিতে এভাবে ধূলিসাৎ করে দেবার জন্য ধাক্কা খেয়ে সে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যেতে নিতেই ব্যক্তিটি তাকে 2 বাহু ধরে আঁকড়ে ধরলো। খেয়ার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। ভয় পেল বেশ। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠায় ব্যক্তিটির মুখ দেখতে পেল খেয়া। ব্যক্তিটি শেখ প্রণয় সাকরিয়ার। বিদ্যুৎ চমকে উঠায় আলোর ঝলকানিতে দেখা গেল প্রণয়ও তার মতো বৃষ্টিতে ভিজে চবথবু হয়ে এসেছে। তার ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে। তার শার্টের উপরের 2টো বোতাম খোলা থাকায় তার প্রশস্ত বুক উন্মুক্ত। আর প্রণয় খেয়াকে পড়ে যাওয়া থেকে রক্ষা করতে তার প্রশস্ত উন্মুক্ত বুকে খেয়াকে আগলে ধরেছে। খেয়া লজ্জা আর অস্বস্তিতে আড়ষ্ট হয়ে নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। প্রণয় বুঝতে পেরে তাকে পড়ে যাওয়া থেকে সামলে সোজা করে দাঁড় করিয়ে দিল। বৃষ্টি এবার কিছুটা হালকা হয়ে ঝিরিঝিরি ভাবে পড়ছে। প্রণয় গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দিল, তুই এই সময় এখানে কেন? আমি আসলে আবারও বিদ্যুতের চমকানিতে আলোয় দেখা গেল প্রণয় গম্ভীর মুখে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আসলে আমি প্রান্তকে খুঁজতে এসেছিলাম।
মিথ্যে বলতে হলে গুছিয়ে বলবি। খেয়া ধরা পড়ে গেল। আসলে সে প্রণয়কে কখনো মিথ্যা বলতে পারে না। পারে না বলতে সে কখনো প্রণয়কে মিথ্যা বলতে চায় না। কিন্তু এখন যদি শুরুতেই বলতো যে সে এই বৃষ্টির মাঝে লাফাতে লাফাতে ফুল কুড়োতে এসেছে, তাহলে নিশ্চিত তাকে প্রণয়ের রাম ধমক খেতে হতো। তাই সে একটু বাঁচার আপ্রাণ বৃথা চেষ্টা করেছে। খেয়া এবার মিনমিনিয়ে মাথা নিচু করে বলল। সত্যিটা হলো আমি ফুল কুড়াতে এসেছিলাম। খেয়া আবার মলিন মুখে কাঁদো কাঁদো স্বরে অভিযোগের সুরে বলল। ফুলগুলো এখন মাটিতে কাদায় লেপ্টে গেছে, কয়েকটা আপনার জুতোর নিচে পৃষ্ঠে গেছে। আমার কাছে আর একটাও ফুল নেই প্রণয় ভাই। আবার বিদ্যুৎ চমকে ওঠায় প্রণয় খেয়ার কাঁদো কাঁদো মুখের দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো। খেয়ার মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ভাসিয়ে দিবে। প্রণয় চলে যাওয়ার সময় উল্টো দিকে ফিরে খুবই ধীরে বলল। পুষ্প স্বয়ং পুষ্প সংকটে। খেয়া শুনতে পেল, কিন্তু তার মস্তিষ্ক তা বুঝতে সক্ষম হওয়ার আগেই প্রণয় ততক্ষণে চলে গেছে। সে তখনও হতবিহ্বল হয়ে ভাবছে প্রণয় ভাই হঠাৎ এমনটা কেন বললেন। কৃষ্ণ মেঘে আচ্ছাদিত অসীম অন্তরিক্ষ এর নিচে গায়ে বৃষ্টি মাখিয়ে এক সপ্তাদশী কন্যা আপন ভাবনায় মগ্ন। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা তার নিয়ম অনুযায়ী অভিকর্ষের প্রভাবে তার গা বেয়ে ভূমিতে পতিত হচ্ছে। তবে সেসব এখন তার চিন্তা জগৎ বহির্ভূত বিষয়। খেয়া এখনো বৃষ্টি ভেজা গায়ে বাগানে দাঁড়িয়ে ভাবছে প্রণয় ভাই কেন এমন বলল। আদেও কি সে ঠিক শুনেছে? শুনে থাকলেও প্রণয় ভাই কাকে বলেছে, কেন বলেছে, ভাবুক খেয়া ভেবে চলেছে। খেয়ার ভাবনায় ছেদ ঘটল রুবি শেখের ডাকে। মায়ের ডাকে খেয়া তড়িৎ বেগে বাগান ঘুরে বাড়ির পেছনের দরজা দিয়ে অন্তর্মহলে প্রবেশ করলো। সে জলদি দৌড়ে চোরের মতো নিজের ঘরে ঢুকে, না হলে এই অবলায় বৃষ্টিতে ভেজায় মা চাচিদের বিনামূল্যের বকাঝকা শুনতে হবে। ঘরে গিয়ে সে জলদি জামা কাপড় পাল্টে ফেলে, হেয়ার ড্রায়ার দিয়ে জলদি চুলগুলো শুকিয়ে ফেলে। ব্যাস, এবার আর তার মা চাচির বিনামূল্যের বকাঝকা শুনতে হবে না। তাদের হুটহাট হাঁ হুতাশের জন্যে সে কিছু বুঝতেও পারে না। খেয়া জলদি নিচে নেমে এলো। এমনিতেই তার মা তাকে ডাকছে অনেকক্ষণ হলো, আর যদি একটু দেরি হয় তবে আবহাওয়া অধিদপ্তরের অনুমতি ছাড়াই তার মা 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করে দিবে। সে নিচে গিয়ে হাই তুলল, যেন সে সবে ঘুমিয়েছিল তাই আসতে দেরি হলো। নিচে তার মা চাচিরা গল্প করছে আর চা খাচ্ছে। মিথি, প্রান্ত, ঈশাও বসে চা নাস্তা খাচ্ছে। খেয়াও যোগ দিল তাদের সাথে। ঈশা গিয়ে প্রণয়কে চা দিয়ে এসেছে। প্রণয় এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়েছে। হঠাৎ মিথির ফোন বেজে উঠল। সামিয়া ফোন করেছে। মিথি ফোন রিসিভ করেই বলে উঠল। হ্যাঁ সামিয়া বল, কেমন আছিস? ভালো আছি মিথি আপু, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভীষণ ভালো আছি। তুই তো পর করে দিয়েছিস যেন আমাদের। আসিস না কেন আমাদের বাড়িতে? তুমি আমি কত ভালোবাসি, তুমি কি আমার পর? আমি তো আরও ফোন করেছি খেয়াকে যে তোমাকে, খেয়া, ঈশা, বজু আর প্রান্তকে আমাদের বাড়িতে সন্ধ্যায় আসতে, কিন্তু ও তো ফোন ধরছেই না। ও কি মঙ্গল গ্রহের টিকিট পেয়েছে? মিথি হেসে বলল। না, তোর বেস্ট ফ্রেন্ড মঙ্গল গ্রহ বা লটারি কোনো টিকিটই পায়নি। সে আপাতত পৃথিবীতেই আছে। নে কথা বল। খেয়া ফোন কানে নিতেই ওপাশ থেকে হুঙ্কার ছেড়ে গেল সামিয়ার। সামিয়া একদমে বলছে। থাকিস কোথায় তুই? তুই কি আদৌ পৃথিবীতে আছিস? তোর ফোন কোথায়? তুই কোথায়? ফোন ধরছিস না কেন? কি হচ্ছে তোর? তোর ফোন কোথায় থাকে? তুই কোথায় থাকিস? ফোন কিনেছিস কেন? ফোন সিন্ধুকে রেখে দেওয়ার জন্য? খেয়া শুনছে কিন্তু জবাব দিচ্ছে না বলে সামিয়া আবার হুঙ্কার দিয়ে বলল। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? খেয়া বলল। ভাবছি কোনটা ছেড়ে কোনটা জবাব আগে দিব। তোর এই গরুর রচনা শেষ হলে তবেই না আমি কিছু বলতে পারবো। তুই আমার প্রশ্নগুলোকে গরুর রচনা বানিয়ে দিলি। একসাথে এতগুলো প্রশ্ন আমার কাছে গরুর রচনার মতোই মনে হয়েছে। এবার বল, এত রেগে আছিস কেন? তোর এই অগ্নিময় রাগ নিয়ন্ত্রণে আনতে ফায়ার ব্রিগেড ডাকতে হবে মনে হচ্ছে। আমার বেস্ট ফ্রেন্ডের কি হয়েছে? রাখবো না? কতবার ফোন করেছি তোকে, একবারও ফোন ধরিসনি। তাই তো মিথ্যা আপুকে ফোন করলাম। তাই বুঝি? আচ্ছা, ফোন না ধরতে পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। বল কি বলতে তোর হৃদয় এত উড়ন্ত তেলাপোকার মতো লাফাচ্ছে শুনি। তোদের আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতে বলতে ফোন করেছিলাম। তুই চলে আয়। আজ বৃহস্পতিবার,
কাল ছুটি। এখন? এক্ষুনি আসবি, কিন্তু সোজা বাড়ির গেটে এসে কলিং বেলে প্রেস করবি। তার আগে কোনো কথা শুনতে চাই না। সাবধানে আসিস। শুভ বিদায়। বলেই খেয়া ফোন রেখে দিল, কারণ সে জানে এভাবে না বললে সামিয়া এখন আসবে না, আর এখন সামিয়া ঠিক আসবে। সে মিথিকে বলল সামিয়া আসছে। খেয়া ঘরে গিয়ে পড়তে বসলো। সামিয়া এলেই তারা সকলে মিলে গল্পের আসর জমাবে। প্রায় 2 ঘন্টা পর সামিয়া এলো। সে এসেই বড়দের সাথে আলাপ সেরেই উপরের খেয়ার ঘরের দিকে অগ্রসর হলো। সামিয়া ফর্সা, হাসি খুশি, কিউট, গোলুমলু টাইপের মেয়ে। খেয়া তার নাম দিয়েছে টেডি বিয়ার। সামিয়া এসেই চুপ করে খেয়ার পড়ার টেবিলের কাছে গিয়ে পেছন থেকে হাত দিয়ে তার চোখ চেপে ধরলো। খেয়া বলে উঠল, কি ব্যাপার টেডি বিয়ার? আমাকে চমকে দেয়া হচ্ছে? বুঝলি কি করে যে আমি? বুঝবো না কেন? এই সময়ে আমার চোখ চেপে ধরার মতো কেউ নেই। তাছাড়া তোর হাতের তালুর অংশের ছোঁয়াতে বুঝেছি। বাবা। কেয়া সামিয়াকে বলল, চল নিচে ড্রয়িং রুমে গিয়ে বসি। তারা মিথির ঘরে গিয়ে মিথিকে ডাকলো। ঈশাও ছুটে এসেছে। খেয়া প্রান্তকে বলল। প্রান্ত দৌড়ে বল্টুকে ডাকতে গেল। নিচে এসে খেয়া, ঈশা, মিথি, সামিয়া বসলো। রেহান এলো বাড়িতে। ফর্সা সুদর্শন যুবকটির পরনে আকাশি রঙের শার্ট, জিন্স। রেহান সামিয়াকে দেখে বলল, আরে সামিয়া, তুই চাঁদ থেকে কবে ফিরে এলি? আমি আবার চাঁদে কবে গেলাম রেহান ভাই? চাঁদে না গেলে তোর প্রাণপ্রিয় বান্ধবীকে এতদিনে একবারও দেখতে এলি না? এও ভাবা যায়। মাত্র 1 সপ্তাহ আসিনি আপনাদের বাড়িতে। তোরা প্রতিদিন কলেজে দেখা করেও যে ভাব করিস যেন তোরা দুটো বহু বছর চুরির দায়ে জেলে ছিলি, আর ছাড়া পাওয়ার পর তোদের দেখা হয়েছে। সে কি মেলো ড্রামা! রেহানের কথা শুনে মিথি আর ঈশা ভীষণ হাসছে। সামিয়া খেপে গেল। খেয়া বলল, মোটেও না রেহান ভাই, আপনার কুমড়ো পচা কপালে তো কোনো বান্ধবী নেই, তাই বান্ধবীর মর্ম আপনি বুঝবেন না, সেটাই স্বাভাবিক। খেয়ার কথা শুনে সামিয়া হেসে ফেলল। রেহান মনে হলো একবার তাকালো সেই হাসির দিকে। ইতিমধ্যে রুবি, রেহেনুমা শেখ নাস্তা পাঠালেন ড্রয়িং রুমে। জেবা চা নিয়ে আসলেন। ইতিমধ্যে প্রান্ত আর বল্টু এলো। খেয়া জিজ্ঞেস করলো, কিরে প্রান্ত, তোদের এত দেরি হলো কেন? দেখো না, খেয়া আপু বল্টু ভাইকে কখন গিয়ে বলেছি চল সামিয়া আপু এসেছে বলে খেয়া আপু ডেকেছে তোমাকে আমাদের বাড়ি, কিন্তু দেখি বল্টু ভাই খাওয়ায় মগ্ন। খেয়ে দিয়ে ভারী পেট নিয়ে 1 মিনিটের রাস্তায় হেঁটে আসতে তার 8 মিনিট লেগেছে। সকলে হেসে উঠল প্রান্তর কথা শুনে। রেহান মজা নিতে অভিনয়ের সুরে বলে উঠল, আহারে বলতু, তোর অবস্থা তো তীব্র রোদে ফেটে যাওয়া বাঙ্গির মতো হয়েছে। তুই আমাকে একটা ফোন করতে পারতি, আমি গিয়ে তোকে এই 1 মিনিটের রাস্তা ঠেলা গাড়িতে করে নিয়ে আসতাম। তবেই তো আর তোকে 8 মিনিট হেঁটে অবস্থা নাজেহাল করতে হতো না। রেহানের কথা শুনে সামিয়া দুষ্টু বুদ্ধি নিয়ে বলে উঠল, বল্টু, তাহলে তো তোর আর কোনো চিন্তাই নেই। যাওয়ার সময় আজ রেহান ভাই তোকে ঠেলা গাড়ি করে বাড়ি পৌঁছে দিবে। তুই কিন্তু আজ ঠেলা গাড়ি ছাড়া কিছুতেই বাড়ি যাবে না। ঠিক বলছি না রেহান ভাই? বল্টু আনন্দে উজ্জীবিত হয়ে চকচকে নয়নে বলল। বেশ দারুণ বুদ্ধি দিয়েছিস তো সামিয়া। সামিয়া জানে বল্টুর মাথায় কোনো বুদ্ধি ঢুকলে সেই শখ সম্পূর্ণ না করে সে তা ছাড়বে না। তাই রেহান ভাইকেও আজ ঠেলা গাড়ি না হলে ভ্যান গাড়ি যে কোনো কিছু তো টানতেই হবে। ভাবতেই খেয়া আনন্দে ভাবছে এবার রেহান ভাই অন্তত তাকে হুটহাট চালানোর মজা বুঝবে। কিন্তু রেহানকে তো সে মনে প্রাণে গোপনে ভালোবাসে। তার প্রতি সুপ্ত এক অনুভূতি আছে তার হৃদয়ে, কিন্তু তার প্রণয় পুরুষ তো হয়তো তা বোঝে না। তার কখনো মনে হয় রেহানের মনেও হয়তো তাকে ঘিরে কোনো গোপন অনুভূতি আছে, কিন্তু সে যেন রেহানকে বুঝতে চেয়েও বোঝে না। এই যে রেহান তাকে উঠতে বসতে রাগানো জ্বালানোর জন্য রেডি থাকে, আবার কখনো রেহানের কথা তার দৃষ্টি যেন অন্য কিছু বলে সামিয়াকে। সামিয়া রেহানের ব্যাপারটা খেয়া বেশ অনেক আগেই বুঝতে পেরেছে, তাই সামিয়াও নির্দ্বিধায় রেহানের প্রতি তার মনের কথা স্বীকার করেছে তার প্রাণপ্রিয় বান্ধবীর কাছে। রেহান বল্টুকে বলা সামিয়ার কথাগুলো শুনে সামিয়ার দিকে বিস্ফোরিত নয়নে চায়। তাকে দেখে সামিয়া ঠোঁট প্রসারিত করে হাসলো, যেন রেহানকে ফাঁদে ফেলতে পেরে সে মহা খুশি। রেহান একবার এক ভ্রু উঁচু করে তাকালো। সামিয়া এভাবে তাকাতে দেখে নিজের দৃষ্টি সরিয়ে নিল। রেহান ভাব দেখিয়ে বলল, না, তোদের এখানে আর থাকা যাচ্ছে না। তোদের মতো অবুঝ নাদান বাচ্চাদের সাথে থেকে আমার ইমেজ নষ্ট হচ্ছে।
তোরা সমাজের অপসংস্কৃতি। বলেই রেহান উঠে চলে গেল। বল্টু পেছন থেকে রেহানকে বলল, সাবধানে যাবেন রেহান ভাই, যতই হোক আপনি বয়স্ক মানুষ, এই বয়সে পড়ে গেলে ভবিষ্যৎ ঝাপসা হয়ে যাবে। মিথি, প্রান্ত, সামিয়া, খেয়া, ঈশা সবাই একসাথে হেসে উঠল। রেহান হতভম্ব হয়ে পেছনে ফিরে বলল। কে বয়স্ক মানুষ? খেয়া হেসে বলল, আমরা যদি আপনার কথা মতো অবুঝ আর নাদান বাচ্চা হই, তবে বল্টুর ভাষ্য মতে আপনিও বয়স্ক মানুষ হবেন রেহান ভাই, হিসেব বরাবর। মিথি বলল। একদম ঠিক। রেহান আফসোসের সুরে বলে উঠল, বাহ, এ তো দেখছি ঘরশত্রু বিভীষণ। বান্ধবীকে পেয়ে তোরা তোদের ভাইকে ভুলে গেলি? ছি ছি ছি, কি লজ্জা। সকলে আবার হাসছে। রেহান ঘরে গেছে। হঠাৎ প্রণয় উপরে প্রণয়কে দেখা গেল। সে নিচে নেমে এলো। প্রণয় সবে ঘুম থেকে উঠেছে। তার ঘুম ঘুম চোখ মুখের পানে খেয়া একবার তাকালো। সামিয়া প্রণয়কে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছেন প্রণয় ভাই? প্রণয় ঘুম ঘুম ভরাট গলায়, ভালো আছি, তুমি কেমন আছো? জি, ভালো আছি। প্রণয় নেমে ডাইনিং টেবিল থেকে গ্লাস ভরে পানি ঢেলে দিল। তারপর আবার সোজা উপরে 3 তলায় চলে গেল লাইব্রেরি রুমে। খেয়া, মিথি, সামিয়া, ঈশা, বল্টু, প্রান্ত তাদের মুশকিল আসান গ্রুপের আলোচনা সভা শুরু করলো। অর্থাৎ তারা আড্ডা গল্পে মশগুল হলো। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। জেবা, রেহেনুমা, রুবি বাচ্চাদের জন্য খিচুড়ি, গরুর মাংস ভুনা, চিংড়ি আর ইলিশ মাছ রান্নার বন্দোবস্ত আরম্ভ করলেন। খেয়া বলল, চল আমার ঘরে যাই, ড্রয়িং রুমে বসে বৃষ্টিকে ভালোভাবে উপভোগ করা যাচ্ছে না। তারা খেয়ার কথা মতো সকলে খেয়ার ঘরের দিকে রওনা হলো। তারা সবাই খেয়ার বিছানায় গোল হয়ে বসে ভাবছে, এই এত সুন্দর বৃষ্টির দিনের সন্ধ্যায় গল্প আর আড্ডার সাথে আর কি করা যায়। ঈশা উৎসাহের সাথে বলল, আচ্ছা, আমরা লুকোচুরি খেললে কেমন হয়? প্রান্তবাদে সকলে ঈশার কথাকে পছন্দ করলো। প্রান্তর ঈশার বুদ্ধি পছন্দ হলেও স্বভাবগত কারণে সে ঈশার কথাকে সমর্থন না করার ভাব ধরলো। কেননা তারা দুটো তো সারাদিন একটা আরেকটার পিছনে পড়ে থাকে। দুটোর কেউই কারো মতামতকে সামনাসামনি সমর্থন করে না। পিটাপিটি ভাই বোন হলে এমনই হয়। সামিয়া বলল। বাহ ঈশা, তোর মাথায় তো দারুণ বুদ্ধি এসেছে। বল্টু বলল, হ্যাঁ চল, খুব মজা হবে। মিথি বলল। খেয়া, তুই কি বলিস? খেয়া কিছুক্ষণ ভেবে বলল, ভালোই হবে, সেই ছোটবেলায় খেলেছি। মাঝে মাঝে স্মৃতিচারণ করতে হয়, এতে হৃদয় ভালো থাকে। বল্টু বলল। তাহলে তো কথাই নেই, জলদি শুরু কর। মিথি বলল। তবে সাবধান, চিৎকার চেঁচামেচি করবি না বেশি, প্রণয় ভাই কিন্তু বাড়িতে। ঈশা বলল। সেসব নিয়ে ভেবো না, প্রণয় ভাই তো 3 তলায় লাইব্রেরি ঘরে দরজা বন্ধ করে বই পড়ছেন, আর আমরা তো 2 তলায়, প্রণয় ভাই কিছু শুনতে পাবে না। তারা সব ঠিক করার পর খেলায় চোর হলো প্রান্ত। ঈশা প্রান্তকে চোর হতে দেখে হাসছে। প্রান্ত রেগে আগুন হয়ে গোনা শুরু করলো, আর সকলে লুকিয়ে পড়ছে। ইতিমধ্যে বিদ্যুৎ চলে গেছে। বাইরের প্রচন্ড ঝড়ের কারণে হয়তো তাদের বাড়ির বিদ্যুতের কোনো অসুবিধা হয়েছে। তাতে তো তাদের আর সুবিধে হয়েছে। বাড়ি অন্ধকারের এতে তো লুকোচুরি খেলতে বেশি মজা। সকলে লুকিয়ে পড়েছে। বল্টু নিজের বিশাল পর্বতের ন্যায় দেহের কথা চিন্তা করে নিজেকে আড়াল করার মতো কোনো জায়গা খুঁজে না পেয়ে খাটের নিচে লুকিয়েছে। ঘুটঘুটে আধারে কেউ কিছু দেখতে পাচ্ছে না। মিথি লুকিয়েছে আলমারির পাশের চিপায় গিয়ে। ছোট্ট ঈশা লুকিয়েছে সোফায় আড়ালে। সামিয়া লুকিয়েছে পর্দার আড়ালের ফাঁকা জায়গায়। কিন্তু সমস্যা হলো, খেয়া লুকানোর জন্য সুবিধাজনক জায়গা খুঁজে পাচ্ছে না। তাই সে ভাবলো সবাই তো ঘরে লুকিয়েছে। সে জায়গা খুঁজে না পেয়ে অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে অর্থাৎ প্রণয়ের ঘরে লুকালো নিশ্চিন্ত মনে। কেননা প্রণয় তো 3 তলায় লাইব্রেরি রুমে আছে, আর তাড়াতাড়ি লুকোতে না পারলে প্রান্ত তাকে ধরে ফেলবে, আর সে চোর হয়ে যাবে। সে ভেবেই অতি দ্রুত প্রণয়ের ঘরে ঢুকে চুপচাপ আনন্দে বসে আছে, আর ভাবছে সবাইকে খুঁজে পেলেও তাকে খুঁজে পাবে না। কেননা কেউ প্রণয় ভাইয়ের ঘরে লুকোনোর ব্যাপারটা মাথায় আনতে পারবে না। খেয়া ঘরের দরজায় উল্টো দিকে দাঁড়িয়ে বারান্দার অভিমুখী হয়ে বৃষ্টি দেখছে। হঠাৎ খোলা বারান্দায় বিকট শব্দে বিদ্যুৎ চমকে উল্টো সাথে বিদ্যুৎ চমকের কারণে আলোতে চোখ আবছা হয়ে এলো তার। সে প্রচন্ড ভয়ে উল্টো দিকে ঘুরে সরে আসতেই সামনে কারো সাথে ধাক্কা খেলো। আবার আগের চেয়ে প্রচন্ড বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল।
খেয়া কেঁপে উঠল। কিছু না ভাবতে পেরে শূন্য মস্তিষ্কে ভয়ে সামনে থাকা মানুষটিকে জাপটে ধরল। হঠাৎ সেই মানুষটি নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই খেয়া মাথা উঁচু করে তার মুখ দেখতে নিল। দেখেই তার মুখ হা হয়ে গেল, যেন সে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। খেয়ার ভয়ে কোলবালিশের ন্যায় জড়িয়ে ধরা ব্যক্তিটি হলো প্রণয়। খেয়া যেন 420 ভোল্টের বৈদ্যুতিক শক খেয়েছে। তীব্র লজ্জায় আড়ষ্ট হয়ে খেয়া এক ঝটকায় সরে আসে। খেয়া ভাবছে যে ইদানিং তার হচ্ছেটা কি, সে কেন এত প্রণয়ের সাথে রুটিন মাফিক ধাক্কা খাচ্ছে। আবার পরক্ষণেই ভাবলো সে যতবার ধাক্কা খেয়েছে একবারও কি তার নিজের দোষ ছিল। খেয়ার মস্তিষ্ক জবাব দিল না। সে আবার মস্তিষ্ককে প্রশ্ন ছুড়ে দিল, তবে দোষটা কার? মস্তিষ্ক এবারও জবাব দিল, দোষটা অবশ্যই প্রণয় ভাইয়ের। সেও মস্তিষ্কের সাথে একমত হলো। হ্যাঁ, অবশ্যই দোষটা অবশ্যই প্রণয় ভাইয়ের। সে যখনই কোনো গোপন মিশনে নামে ঠিক তখনই প্রণয় ভাই কথাবার্তা ছাড়াই হুটহাট তার পিছনে আলাদিনের চেরাগের দৈত্যের মতো এসে হাজির হয়। আর তখনই তো খেয়া টাইটানিকের মতো গিয়ে সজোরে ধাক্কা খায় তার প্রশস্ত বুকে। প্রণয় গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে, কিন্তু খেয়া অবাকের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করে এই ভেবে যে প্রণয় ভাই এখনো তাকে ঝাড়ি বা ধমক দিচ্ছেন না কেন। খেয়ার বাঁধর মন মনে মনে বলে উঠল, আচ্ছা, প্রণয় ভাই কি বাজ পড়ার বিকট শব্দ শুনে বোবা হয়ে গেলেন? খেয়া নিজেই নিজের বাঁধর মনকে শাসন করলো যে খেয়া, এই অসময়ে প্রণয় ভাইয়ার সাথে একদম কোনো রসিকতা নয়। প্রণয়কে ভয় পেলেও রাগী গম্ভীর প্রণয়ের সাথে রসিকতা করে তাকে জ্বালাতে খেয়ার ভালোই লাগে। সবার সাথে খেয়া ভদ্র আর স্বাভাবিক থাকলেও তার বাদর মন প্রণয়কে জ্বালাতে বেশ শান্তি পায়। তার প্রণয় পুরুষ বলে কথা। প্রণয় তাকে 2-4টে রাম ধমক না দিয়েই পাশ কাটিয়ে চলে গেল। ব্যাপারটা খেয়ার মোটেও হজম হলো না। আবার তার বাদর মন বলে উঠল, আচ্ছা, প্রণয় ভাইকে কি এই ঝড়ের রাতে জিনে ধরলো? প্রণয় অন্ধকারের মাঝেই বারান্দার দরজার সামনের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি বাইরের বৃষ্টির দিকে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে তার মুখখানা দেখা গেল। আর পরনে কালো শার্ট, সামনের বোতাম দুখানা খোলা, ব্ল্যাক প্যান্ট। খেয়া ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না। সে নিজেই মস্তিষ্ককে শাসন করলো। নেয়া কিরে খেয়া, প্রণয় ভাই কিছু বললেও দোষ, আবার না বললেও দোষ। সে আবার মনে মনে বলে উঠল, আচ্ছা, প্রণয় ভাই কি মনোব্রত করেছেন? মোট কথা খেয়া ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না। তার আগ্নেয়গিরির ন্যায় প্রণয় ভাই হঠাৎ বরফের ন্যায় হয়ে গেল কেন? খেয়া প্রণয়ের ঘর ছেড়ে বের হয়ে গেল। খেয়া বের হতেই প্রান্ত তাকে খুঁজে পেল, আর সে হয়ে গেল চোর। কিন্তু খেয়া বলল সে আর লুকোচুরি খেলতে ইচ্ছুক নয়। আসলে তার মস্তিষ্কের স্নায়ুকোষের নিউরনে বাজছে প্রণয় ভাইয়ের হলোটা কি। অন্যদিকে সকলে বুঝে উঠতে পারলো না যে খেয়ার হলোটা কি। সকলে বিছানায় বসে আছে। খেয়া আনমোনা। স্বামীয়া জিজ্ঞেস করলো, কিছু হয়নি। খেয়া ভাবছে, তার ভাবটাই ছেদ ঘটলো বল্টুর কথায়। বল্টু তার আস্ত বোয়াল মাছের ন্যায় মাথা থেকে প্রশ্ন বের করে বলল। খেয়া বিরক্ত হলো। না, ডাইনোসর কামড়েছে, আয় দেখে যা। বল্টু লিকেজ বেলুনের মতো চুপসে গেল। খেয়া তো আর বলতে পারছে না যে সে অন্ধকারে প্রণয়ের ঘরে নিশ্চিন্তে লুকোতে গিয়ে বাজ পড়ার বিকট আওয়াজে ভয় পেয়ে সামনে হঠাৎ আলাদিনের চেরাগের দৈত্যের ন্যায় হাজির হওয়া প্রণয়কে জড়িয়ে ধরেছে। আর অষ্টম আশ্চর্যের বিষয় হলো প্রণয় ভাই তাকে কিচ্ছু বলেনি। একটা ঝাড়িও তো তার প্রাপ্য ছিল। এতক্ষণে বাইরের ঝড়ের তাণ্ডব কমেছে। খেয়া ঘরে বারান্দার সামনে চেয়ার নিয়ে বসে রাতের আকাশ দেখছে। বৃষ্টির শেষে বাতাসে স্নিগ্ধ কাঠগোলাপের মনোমুগ্ধকর সুভাষ। খেয়া বসে বসে আপন মনে গুনগুন করে গান গাইছে। তার বিশাল সেগুন কাঠের বিছানার পুরোটা জুড়ে বসে রয়েছে বল্টু নিজের আস্ত তিমি মাছের ন্যায় দেহ নিয়ে। আর বিছানার এক কোণে যেন বল্টুর দয়াবশত একটুখানি জায়গা পেয়ে গুঁড়ো মাছের ন্যায় বসে রয়েছে স্বামীয়া, মিথি, ঈশা আর প্রান্ত। বল্টুর অত বড় দেহটার বসতে তো জায়গা প্রয়োজন নাকি? তারা সকলে মিলে চোর পুলিশ খেলছে কার্ড বানিয়ে। বারবার বল্টু চোর হচ্ছে, তাই সে বলছে আর খেলবো না।
কিন্তু সকলে বল্টুর ভণ্ডামি বুঝতে পেরে তার কথা কিছুতেই শুনছে না। হঠাৎ জেবা শেখ ডাকছেন সকলকে খাবারের জন্য। বল্টু উৎফুল্ল চিত্তে সিঁড়ি দিয়ে নামছে। সারা বাড়ি সুস্বাদু খাবারের ঘ্রাণে ম ম করছে। বল্টু, প্রান্ত, ঈশা, মিঠি নেমেছে। স্বামীয়াও সিঁড়ি দিয়ে নামছে। এমন সময় রেহানও সিঁড়িতে উপস্থিত হলো। রেহান স্বামীয়াকে উদ্দেশ্য করে বলল, স্বামীয়া প্রিয় পুরুষের কণ্ঠে এমন যত্নবান কথা শুনে মনে মনে ভাবে মানুষটা তার এত খেয়াল রাখে। ভাবতেই স্বামীয়ার ফর্সা গাল টমেটোর ন্যায় লাল হয়ে যায়। স্বামীয়া লাজুক হেসে বলে, রেহানকে বাজিয়ে দেখতে বলে। রেহান নির্বিকার ভাবে বলল। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেই রেহান স্বামীয়াকে আরো রাগিয়ে দিতে একটা হাসি উপহার দিয়ে চলে গেল। স্বামীয়া রেগে গেল ভীষণ। মনে মনে বলে, প্রণয়কে ডাকতে পাঠানো হয়েছে ঈশাকে। প্রণয় আসতেই সকলে খাওয়া আরম্ভ করলো। ঘড়ির কাঁটায় রাত 8:30। স্বামীয়া এসেছে বলে তারা আজ এত জলদি খেতে বসেছে। তার উপর গরম গরম খিচুড়ি হতেই শেখ বাড়ির গিন্নিরা ভাবলো বাচ্চা জলদি খেয়ে নিক, কেননা স্বামীয়া তো বলেছে 9টায় সে চলে যাবে। তবে শেখ বাড়ির গিন্নিরা তাকে বলেছে আজ থেকে যেতে। কিন্তু স্বামীয়া বলেছে আজ নয়, অন্যদিন। আজ খাবার টেবিলে স্থান পেয়েছে খিচুড়ি, গরুর মাংস, চিংড়ি, ইলিশ, বেগুন ভাজা। সকলে খাওয়া শুরু করেছে। খেয়া, স্বামীয়া, মিঠি, ঈশা এক পাশে বসেছে। তাদের বিপরীত পাশে বসেছে প্রণয়, প্রান্ত আর রেহান। শেখ বাড়ির গিন্নিরা সকলের পাতে এটা ওটা তুলে দিচ্ছেন। বল্টু বলল, জেবা বললেন, তবে অকপটে স্বীকার করতে হবে শেখ বাড়ির গিন্নিদের হাতে জাদু আছে। খাওয়া শেষ হতেই আবার ঝড়ের তীব্র তাণ্ডব শুরু হলো। রবি শেখ স্বামীয়ার মায়ের কাছে ফোন দিয়েছেন স্বামীয়াকে আজ শেখ বাড়িতে রাখবার অনুমতি চাইতে। কাল তো শুক্রবার, কলেজও নেই। স্বামীয়ার মা অনুমতি দিতেই খেয়া, মিথি, প্রান্ত, বল্টু ভীষণ খুশি হলো। তারা আজ রাতে জাঁকজমক আড্ডার আসর বসাবে। 9:30 নাগাদ শেখ বাড়ির কর্তারা এলেন। সামিয়া তাদের সাথে কুশল বিনিময় করল। তারাও সামিয়াকে দেখে বেশ খুশি হলেন। রাত 12টা পর্যন্ত তাদের মুশকিল আসান গ্রুপের আড্ডা চলল। 12টা বাজতেই খেয়া, মিথি, সামিয়া, ঈশা এক ঘরে ঘুমোতে চলে গেল। বল্টু গেল রেহানের ঘরে ঘুমোতে। বল্টুদের বাড়ি ফাঁকা। বল্টুর বাবা গেছে তার খালার বাড়িতে। আসার সময় বল্টুর মাকে নিয়ে ফিরবেন, তাই বল্টু নিজের বাড়ি গিয়ে ঘুমোতে চাইলেও আফতাব শেখ বল্টুকে তাদের বাড়িতেই থাকতে বললেন। তার মধ্যে এইটুকু বাচ্চা ছেলে রাতে একা বাড়িতে ঘুমানো বিপজ্জনক। তার এই কথা শুনে খেয়া, সামিয়া, মিথি, ঈশা, প্রান্ত, রেহান ঠোঁট চেপে হাসে। তাদের ভাষ্যমতে বল্টুর মতো আস্ত একটা হাতির মতো বিশাল দামড়া ছেলেকে রাতের আধারে চোর ডাকাত তো দূরে কোনো জিন দেখলেও ভয়ে দৌড়ে তাল গাছে উঠবে। খেয়া, মিথি, ঈশা আর সামিয়া এক খাটে শুয়েছে। তারা আজ রাতভর গল্প করবে। নারী জাতি এক হবে, অথচ সেথায় গল্প বা কথা হবে না, তা তো সাংঘাতিক ব্যাপার। তারাও ব্যতিক্রম নয়। তারা তো গল্প শুরু করে দিয়েছে। ঈশা ঘুমিয়ে গেছে, কিন্তু মিথি, সামিয়া, খেয়া গল্প করছে। উঠতি বয়সের কিশোরীরা একজোট হলে তাদের আলোচনায় যে সংক্রান্ত বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকে, তাদের ক্ষেত্রেও তাই হচ্ছে। তারা তাদের জীবনের ঘটে যাওয়া নানা সময়ের ঘটনার নিখুঁত বিবরণ দিচ্ছে একে অপরকে। অপরদিকে রেহানের ঘরে ঘটে যাচ্ছে অন্য কিছু। নিজের বড়সড় দেহটা নিয়ে বল্টু পড়েছে বিপাকে। রেহানের খাটটা বিশাল। প্রতিদিন তার এই মস্ত খাটটি সে শোয়ার পরেও ফাঁকা পড়ে থাকে, কিন্তু আজ সেই খাটে রেহানেরই জায়গা হচ্ছে না। আর বল্টু এত বড় খাটেও নিজের সুবিধে মতো শুতে পারছে না। বল্টুর বিচরণ পুরো খাট জুড়ে, অথচ রেহান যেন খাটের এক পাশে আধাত জায়গায় কোনো মতে ঠাঁই পেয়েছে। বল্টু পুরো খাট দখল করেও শান্তি মতো শুতে না পেরে শুধু নড়ছে। আর রেহান কিছুক্ষণ পরপর বল্টুর অত্যাধিক নড়াচড়ায় বল্টুর হাত পায়ের গুঁতো খাচ্ছে। একসময় বল্টুর নড়াচড়ায় ছোট্টখাটো ভূমিকম্পের মতো অনুভব হওয়ায় রেহানের স্থান হলো খাট থেকে সোজা মাটিতে। রেহান ব্যথায় আটকে উঠল। বল্টু নিচে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, ওমা রেহান ভাই, তুমি নিচে কেন? তুমি কি এই রাত বিরাতে তেলা পোকা মারছো? রেহান তেলে বেগুনে জ্বলে উঠল, বলল, হ্যাঁ, কাল সকালে এই তেলাপোকা থেকে ভেজে খাওয়াবো। বল্টু মজা নিতে বলল, ও মা, ছি ছি, রেহান ভাই তুমি 3 বেলা ভাতের বদলে তেলা পোকা খাও? তোমাকে তো কেউ বিয়ে তো দূর, বাড়ির ময়লাওয়ালা হিসেবেও রাখবে না। রেহান রেগে কটমট করে উঠল, বলল, ময়লাওয়ালা হিসেবে আমাকে না রেখে তোকে রাখবে?
হয়েছে শান্তি তোর? বল্টু হে হে করে হেসে বলল, আমি কি তোমার মতো হাবাতে নাকি? আমি 3 বেলা ভাত খাই, তোমার মতো ইঁদুর তেলাপোকা ভেজে খাই না। রেহান রাগতে নিয়েও নিজেকে শান্ত করে বলে। দেখ ভাই বল্টু, তুই আমাকে আমার খাটে দয়া করে শুতে দে। বল্টুর নির্বিকার উত্তর, তো আমি কি তোমাকে মানা করেছি নাকি? তুমিই তো শোয়া বাদ দিয়ে খাটের নিচে ইঁদুর তেলাপোকা খুঁজছো। রেহান নিজেকে শান্ত করে কিছু না বলে আবার খাটে বল্টুর পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবার বল্টুর ফুটবল মার্কার শট খেয়ে রেহান সোজা মাটিতে চিৎপটাং। এবার রেহান গেল চরম খেপে, বলল, বল্টুর বাচ্চা, তুই যদি আর একবার আমাকে খাট থেকে ফেলেছিস তো আমি তোকে চাঙ্গোলা করে প্রণয় ভাইয়ের ঘরে ফেলে আসব। তুমি আমায় চ্যাঙ্গোলা করে নিয়ে যেতে পারবে তো? যে সময় প্রণয় ভাইয়ের ঘরে ঘুমাতে হবে সে সময় ঠিকই বুঝবি পারি কি পারি না। গায়ের জোর খাতেই আমার মতো নিরীহ প্রাণীকে অত্যাচার। প্রণয়ের ঘরে ঘুমানোর হুমকি দেয় ঔষধের ন্যায় কাজ করল বল্টুর। সে এবার রেহানকে শুতে দয়া করে যেন এক হাত জায়গা দিল। সামিয়া মিথি ঘুমিয়ে গেছে। খেয়া উঠিয়ে বারান্দায় যায়। এখনও প্রণয় ভাইয়ের ঘরের বাতি জ্বলছে। এই বাড়িতে একমাত্র প্রণয় ভাইয়ের ঘরের বাতি নেভে শেষ রাতে। সে কারণ অবশ্য কেউ জানে না। খেয়া মেঘমুক্ত চন্দ্রোজ্জ্বল আকাশের পানে দৃষ্টি নিক্ষেপ করে। একটু আগে যে ঝড়ের তাণ্ডব গেছে তা ওই মেঘমুক্ত আকাশ দেখে বোঝা দেয়। মনে হচ্ছে অন্তরিক্ষ তার মনের সকল অভিযোগ আর অভিমান কান্নারূপী বৃষ্টি হিসেবে ঝরিয়ে দিয়ে নিজেকে শান্ত করেছে। সেভাবে সেও যদি অন্তরিক্ষের ন্যায় নিজেকে হালকা করতে পারত। সেভাবে সে কেমন অনুভূতির মায়াজালে আটকাল। এক এমন অনুভূতি যা অনুমতি ব্যতীত হৃদয়ে জায়গা দখল করেছিল তার কিশোরী মন কবে, কখন, কোথায়, কিভাবে প্রণয়ের ব্যক্তিত্বের প্রেমে নিজেকে আবদ্ধ করেছে তা তার অজানাই। সেসব তো আর একদিন হয়নি, দিনে দিনে হয়েছে। ছোট থেকেই তার প্রণয়ের মিশ্র ব্যবহার সখ্যতা তার মনে জায়গা দখল করেছে। এখন অবশ্য খেয়ার বড় হওয়ার পর প্রণয়ের আচরণে পরিবর্তন এসেছে অবশ্য। এই যে ছোট থেকেই প্রণয় তাকে বুঝতে পারে, তার বলার আগেই প্রণয় তার কথাগুলোকে বুঝতে পারে। এসব কিছুই প্রণয়কে সকলের থেকে তার কাছে আলাদা করেছে। সে তো পারবে না তার এই সুপ্ত অনুভূতির কথা সেই প্রণয় পুরুষকে জানাতে। এইবারে এই বাড়ির মানুষ এক বন্ধনে আবদ্ধ। সে তার এই অনুভূতির প্রকাশ ঘটিয়ে তো সেই বন্ধনে আঘাত হানতে পারে না। আর সে কখনো চায়ও না প্রণয়কে নিজে তার এই সুপ্ত অনুভূতির কথা জানাতে। তার মতে প্রণয় প্রচণ্ড মেধাবী, তার উজ্জ্বল ভবিষ্যৎ, ক্যারিয়ার এসবের মুখে সে নিজেকে বাধা হিসেবে দাঁড় করাতে চায় না কখনো। নিষ্পণে এই অনুভূতিতে জড়িয়ে যে ভুল করেছে সেই অনুভূতির প্রকাশ ঘটিয়ে সেই ভুলকে তো বর্ধিত করতে চায় না খেয়া। অনুভূতিতে জড়িয়ে ভুল করেছে বলতে প্রণয়ের প্রতি তার এই অনুভূতিতে জড়ানোকে সে ভুল বলছে না। তবে তার এই অনুভূতি যে তাদের পরিবারের বন্ধনের ভাঙনে মারাত্মক ভুল তাই বোঝাতে চায় সে। চারপাশের স্তব্ধতায় তার দীর্ঘ নিঃশ্বাস এর প্রতিধ্বনি শোনা যায় কেবল। খেয়ার বিছানার জানালার পাশেই বড় একটি কদম গাছ। গাছটির একটা প্রকাণ্ড ডাল দৃশ্যমান, সেই ডালে ফুটেছে কদম। ঘুম ভেঙে চোখ মেলতেই বছরের প্রথম কদম দেখতে পেল খেয়া। প্রভাতবেলায় এমন চমৎকার কিছু দেখে খেয়ার মন প্রাণ প্রশান্তিতে আচ্ছাদিত হয়। মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। ভোরে আবার বৃষ্টি হওয়ায় যেন গাছের ডালপাতা ফুল সব গায়ে বৃষ্টি মাখিয়ে বসে আছে। খেয়া নীরবে নিভৃতে বিছানায় বসে কদম গাছটিকে মনোযোগের সহিত পর্যবেক্ষণ করছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে একবার গাছের স্নিগ্ধ বৃষ্টি মিশ্রিত কদম ফুলগুলোকে ছুঁয়ে দিল। হঠাৎ সামিয়াও উঠে গেল। খেয়াকে এভাবে নীরবে বসে থাকতে দেখে সামিয়া জিজ্ঞেস করল, কি দেখছিস এমন নিরালয় বসে? খেয়া স্নিগ্ধ হেসে জবাব দেয়। সামিয়া বলে, আরে হ্যাঁ, তোদের কদম গাছে তো অনেক কদম ফুটেছে। তারা নিজেদের মধ্যে কথোপকথন সমাপ্ত করে মিথিকে ডাকলো। তাদের ডাকে মিথি উঠল। তারা হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো। আজ শুক্রবার, ছুটির দিন, তাই শেখ বাড়ির কর্তারা বাড়িতেই অবস্থান করছেন। এই একটি দিনেই তারা পরিবারের সাথে কাটানোর সুযোগ পান। প্রতি শুক্রবারে শেখ বাড়ি যেন এক অন্যরকম আয়োজনে সেজে ওঠে। বাড়ির গিন্নিরা পরিবারের সকলের পছন্দের সব খাবার প্রস্তুত করেন। আজও তার ব্যতিক্রম নয়।
এখন সকাল 6:30 শেখ বাড়ির গিন্নিরা নাস্তা প্রস্তুত করতে কাজ শুরু করেছেন। তাদের বাড়ির কাজের সহযোগীরা জেবা, রুবি আর রেহনুমা শেখকে সাহায্য করছে। বাগানে বসে আছেন আলতাফ শেখ আর তার পাশেই শাহিদ শেখ, ইয়াসিন শেখ। 3 ভাই মিলে কোনো ব্যাপারে আলোচনা করছেন। খেয়া আর আজ বাগানে গেল না, তার বাবা চাচারা কথা বলছেন কোনো ব্যাপারে, তাই সে গুরুজনদের গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে সেখানে যাওয়া অনুচিত মনে করল। সে ভাবল পরে আসবে বাগানে। সে সদর দরজা দিয়ে আবার বাড়ির ভেতরে প্রবেশ করল। খেয়া আবার উপরে চলে গেল। কিছুক্ষণ মিথি, খেয়া, সামিয়া গল্প করল। চা নাস্তা রেডি করে জেবা শেখ ডাক পাঠালেন খেয়া মিথিকে। খেয়া ডাক শুনতে পেয়ে দোতলার করিডোরে এসে উপস্থিত হলো। সে সামিয়া, ঈশা আর মিথিকে ডেকে নিচে নামালো। মিথিকে বলল শেখ বাড়ির কর্তাদের বাড়ির বাগান থেকে ডেকে আনতে। সকলে একসাথে টেবিলে বসে নাস্তা করতে বসলো। প্রণয় ওঠেনি ঘুম থেকে। শুক্রবার সে সকালে দেরি করে ওঠে। খেয়াও শুক্রবারের সকালে নাস্তা দেরি করে কিন্তু আজ সামিয়া তার বাড়িতে এসে একা খাবে ভেবে সে খেতে বসেছে। বেলা হতেই সামিয়ার মায়ের ফোন এলো। তিনি সামিয়াকে নিতে গাড়ি পাঠিয়েছেন। সামিয়ারা আজ তার নানা বাড়ি যাবে, তাই খেয়া আর তাকে আটকাতে পারল না। সামিয়া শেখ বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায়ের শেষ লগ্নে ঠিক গাড়িতে ওঠার সময় তার স্বপ্নপুরুষের সাথে তার সাক্ষাৎ হলো। সামিয়া মলিন মুখে বলল, আসি রেহান ভাই। সামিয়াকে কিছুটা খ্যাপাতেই রেহান বলল, যাচ্ছিল তো নানা বাড়ি, কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে যেন বিয়ের পর প্রথম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিল। সামিয়া গেল রেগে। সে ক্ষেপে বলল, মরতে যাচ্ছি আমি, যাবেন? যাওয়ার আগে একবার ভেবে যা, তুই এই বয়সে মরে গেলে তো স্বামী তো অকালে বিধবা হয়ে যাবে। রেহানের এহেন রসিকতামূলক কথাবার্তা শুনে সামিয়া বিরক্ত হয়। সে ভাবে তার স্বপ্নপুরুষ তার সাথে কেন এমন আচরণ করে। সে তার ভাবনা থেকে বের হতেই দেখে রেহান চলে গেছে। সেও অভিমানী মনে গাড়িতে উঠল। বেলা হতেই প্রণয় ঘুম থেকে উঠেছে। ড্রয়িং রুমে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি বিশেষ বসে আছেন। তাদের সাথেই আলাপ আলোচনা সারছেন শেখ বাড়ির কর্তারা। তারা সবাই এসেছেন। খেয়া এতক্ষণ 3 তলায় লাইব্রেরিতে ছিল। উপন্যাস পড়তে পড়তে খেয়ার মনে হলো 1 কাপ কড়া দুধ চা না হলে জমছে না। তার মাথাটাও ঝিমঝিম করছে। সে দুরন্ত পায়ে সিঁড়ি দিয়ে নামছে। ইতিমধ্যে সে হুট করে প্রণয়ের মুখোমুখি হলো। প্রণয় নিচ থেকে উপরে উঠেছে আর খেয়া নিচেই নামতে উদ্যত হয়েছিল। প্রণয় সবেই ঘুম থেকে উঠেছে। প্রণয় খেয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। ঘুম জড়ানো প্রগাঢ় কণ্ঠে প্রণয় বলল, বাদরের মতো লাফাতে লাফাতে চিড়িয়াখানা যাচ্ছিস? খেয়া চকিত নয়নে যায়, বলে, একদম নয়, রান্নাঘরে চা বানাতে যাচ্ছি প্রণয় ভাই। প্রণয় আদেশমূলক বাণী ছড়ে, আগামী 4 ঘন্টা তুই নিচে নামবি না, গট ইট? খেয়া জিজ্ঞাসু নয়নে চেয়ে জানতে চায়, কেন প্রণয় ভাই? প্রণয় ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলে, কৈফত চাচ্ছিস? খেয়া থতমত খেয়ে বলে, না, এমনি জানতে চাচ্ছিলাম আর কি। প্রণয় বলে, বাড়িতে অনেক লোক এসেছে, সাথে কিছু ছেলেপেলেরাও আছে, তাই তুই এখন নিচে নামবি না। খেয়া বুঝতে পারল প্রণয়ের নিচে নামতে বারণ করার কারণ। সে নিজেও এসব জায়গায় কখনো যায় না। তাদের বাড়িতে যেহেতু প্রায়শই শহরের বিভিন্ন ব্যক্তিদের আসা যাওয়া, তাই প্রণয় খেয়া আর মিথিকে বড় হবার পর থেকে শিখিয়েছে যে গুরুজন ব্যতীত বাড়িতে কোনো পুরুষ মানুষ এলে নিজেদের ঘরে থাকতে। এমনকি প্রণয় তার খুব কাছের 1 বা 2 বন্ধু ব্যতীত কাউকে বাড়িতে আনে না। রেহানকেও সে একই কথা বলেছে। খেয়া আবার লাইব্রেরিতে ফিরে এসেছে। তার হাতে খ্যাতিমান লেখক সমরেশ মজুমদার এর 7 কাহন বইটি। শুক্রবার হলেই সে তাদের লাইব্রেরিতে বসে বিভিন্ন বই, উপন্যাস পড়ে। সাহিত্য তার ভীষণ প্রিয়। সে বইটি পড়ছে। হঠাৎ কালবৈশাখীর ন্যায় আবির্ভাব প্রণয়ের। হাতে তার ধোয়া ওঠা 1 কাপ গরম চা। সে চা টেবিলে রেখে বিনা বাক্যে চলে গেল। খেয়া ক্ষণিকের জন্য যেন একটা ভ্রমে চলে গেল। তার হৃদয় মস্তিষ্ক একসাথে তীব্র আন্দোলন করে জানতে চাইল, এ কি সত্যি প্রণয় ভাই, নাকি প্রণয় ভাইকে সত্যি সত্যি জিনে ধরেছে? তার প্রশ্নরা জবাব খুঁজে পায় না। রোজকার ন্যায় আজও খেয়া কলেজের জন্য প্রস্তুত হচ্ছে। রেডি হয়ে সে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। রিক্সা হলো খেয়ার যাতায়াতের একমাত্র সর্বোৎকৃষ্ট মাধ্যম। সে রিক্সায় চড়তে সবচেয়ে বেশি ভালোবাসে।
সে পারলে আমেরিকায়ও রিস্কায় চড়ে যাবে। তার গাড়ি ভালো লাগলেও রিস্কা চড়তে সে ভালোবাসে। ভালো লাগা আর ভালোবাসা কি এক হলো নাকি? দুটোর মাঝে বিস্তর ফারাক। তার মতে ভালো লাগা হলো কেবল কোনো কিছুর ভালোকেই গ্রহণ করা, আর ভালোবাসা সে অন্যরকম কিছু। ভালোবাসা হলো কোনো কিছুর ভালো খারাপ দুটোই হৃদয়ে সবিনয়ে স্থান দেয়া। তাই তার কাছে দামি গাড়ির চেয়ে রিস্কাই প্রিয়। সকালের হিমেল হাওয়া বা গোধূলি লগ্নে অথবা বসন্তের রঙিন দিনে কিংবা ধূসর বৃষ্টির দিনে রিস্কায় বসে খোলা আকাশ বাতাস চারপাশের প্রকৃতিকে উপভোগ করার অনুভূতি অতুলনীয়, যা গাড়িতে চড়লে তার মনে হয় না। সে তাই রোজ রিস্কায় করেই কলেজে যায়। শেখ বাড়ির সকলে গাড়িতে চড়তে অভ্যস্ত হলেও তার প্রিয় রিস্কা। বাড়ির সকলের বাধা নিষেধ উপেক্ষা করে সে রিস্কায় করে রোজ কলেজে যাবে তা মনস্থির করেছিল। তাছাড়া তার কলেজ তো বাড়ি থেকে কাছে, তবে মাঝে মাঝে সামিয়ার কথা রাখতে সে সামিয়ার সাথে গাড়িতে করে কলেজে যায়। আজও সে রিস্কায় করে কলেজে পৌঁছালো। সে আর সামিয়া একসাথেই ক্লাসে ঢুকলো। কলেজ শেষ করে তারা কলেজ মাঠে এসে দাঁড়ালো ফুচকা স্টলে। অনেক স্কুল অফিস কলেজ থাকায় প্রচুর ভিড় তাদের এই কলেজ রোড এরিয়াতে। খেয়া আর সামিয়া জলদি ফুচকা খেয়ে চলে গেল। ভিড়ের মধ্যে খেয়ার মনে হলো তার কলেজ ব্যাগের চেনে কেউ খুব সাবধানে হাত দিয়েছে, কিন্তু এত ভিড়ের মাঝে সে পিছনে ঘুরে কাউকে নিশ্চিত করতে পারল না। সে বাড়ি ফিরে এলো, ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেলো। আজ রবিবার, তাই বাড়িতে এই দুপুরে সে প্রান্ত, ঈশা আর তার মা চাচিরা বাদে আর কেউই নেই। তারা মধ্যাহ্নভোজ সেরে নিল। ওপরে গিয়ে সে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন অনুভব করল। খাটে শুয়ে চোখ বন্ধ করতেই ভাবলো ব্যাগটা খুলে দেখা প্রয়োজন। সে ব্যাগটাকে খুলতেই দেখতে পেল একটি শুভ্র খাম। সে খামটিকে হাতে নিয়ে খুলল। খামের ভিতরে একটি চিরকুট। শুভ্র চিরকুটটিতে কম্পিউটারে টাইপ করে লেখা, গট ইট। ও আমার একান্ত প্রিয় শুকতারা, তুমি আমি ভীষণ কাছাকাছি, তবুও যেন বহু দূরে আছি। তোমার আমার দূরত্ব ওই অসীম আকাশ, তবুও আমার মনে শুধু তোমারই বসবাস। তুমি বড় কবে হবে শুকতারা? আমি তো অপেক্ষায় আছি। তবেই অসময় খুঁজো না আমায়, যথা সময় আমি ধরা দেব তোমায়। চিরকুটটি পরে খেয়া নিজের টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট্ট সোনালি রঙের বক্স বের করল। সে বক্সটির গায়ে ক্লে দিয়ে কারুকাজ করা। সে নিজে হাতে বানিয়েছে সেটি। সেই বক্সের মধ্যে থেকে সে আরও দুখানা খাম বের করল। আজকের খাম আর আগের দুখানা খাম একজনই পাঠিয়েছে, কিন্তু পেরককে সে চেনে না। তবে চিরকুট তিনটির পেরকের চিরকুট প্রেরণের ধরন তার ভালো লেগেছে, কেননা তার মনে হয়েছে এই যুগে এসেও কেউ সোশ্যাল নেটওয়ার্কস টেক্সট SMS না করে খামে করে মনের ভাষা প্রকাশ করছে। তবে প্রেরক বুদ্ধিমান, কারণ চিরকুট তিনটি হাতে না লিখে বরং কম্পিউটারে টাইপ করে পাঠিয়েছে। খেয়া তিনটি চিরকুটই 1.5 বছরের মধ্যেই পেয়েছে, প্রতি 6 মাস অন্তর অন্তর। আজ ভিড়ের মধ্যেই কেউ চিরকুটটিকে তার ব্যাগে রেখেছিল, অর্থাৎ ভিড়ের মধ্যে তার উপলব্ধি সঠিক ছিল। সে আজকের চিরকুটটি বাক্সে রেখে বাক্সটিকে আগের জায়গায় রেখে দিল। সে আপাতত ভাবনা চিন্তা বাদ দিয়ে চোখ বুঝল। মস্তিষ্কে কিছুটা বিশ্রাম দিতে হবে। সে পরে ভেবে দেখবে এসব বিষয়। খেয়া ঘুম থেকে উঠেছে। এখন বিকেলবেলা। বল্টুর মা এসেছেন আজ তার বোনের বাড়ি থেকে। তিনি খেয়াদের বাড়িতে এসেছেন। নিচে একসাথে চা খাচ্ছেন আর গল্প করছেন। জেবা, রেহনুমা, রুবি শেখ আর বল্টুর মা। বল্টুর মা বোনের বাড়িতে এতদিন কি কি করলেন সেসব বর্ণনা করছেন। বল্টুর মা বেশ ভালো মনের মানুষ। এই যে তার বোনের বাড়ি থেকে যা যা দিয়েছে সব কিছুই সে খেয়াদের বাড়ির জন্য এনেছেন। তার বোনও অনেক কিছু বেশি পরিমাণে পাঠিয়েছেন। তাদের গ্রামের গাছের ঝুড়ি ঝুড়ি ভর্তি আম, কাঁঠাল, লিচু, বয়াম ভর্তি নাড়ু, পিঠা পাঠিয়েছেন। বল্টুর মা সেসব নিয়েই শেখ বাড়িতে এসেছেন। তাদের দুই পরিবারের সম্পর্ক এমনই। খেয়াদের গ্রামের বাড়িও খেয়া, মিথি, প্রান্তর নানা বাড়ি থেকেও যখন কিছু পাঠানো হয় তারাও বল্টুদের ছাড়া খায় না। খেয়া, মিথি আওয়াজ পেয়ে নিচে নেমে এলো। তারা বল্টুর মাকে দেখে সালাম দিয়ে কাছে গিয়ে বসলো, বলল, কেমন আছেন মামুনি? বল্টুর মা হেসে, এই তো ভালো আছি মা, তোরা কেমন আছিস?
তারাও জবাবে ভালো আছি বলল। কথার এক পর্যায়ে বল্টুর মা জানালো বল্টুর খালাতো ভাই আবির কিছুদিন পরেই আসবে বল্টুদের বাড়ি। শুনেই সকলের চোখের অগোচরে একজনের ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। খেয়া সেই হাসির দিকে লক্ষ্য করল। খেয়া তার বোনের মুখে হাসি দেখে নিজেও মুচকি হাসল। মিথি আর আবির দুজনকে ভালোবাসে। খেয়া জানে এ ব্যাপারটি। খেয়া আজ আগেই কলেজের উদ্দেশ্যে রওনা হলো। তার রসায়ন বইটির কয়েকটি পাতা ছিঁড়ে যাওয়ায় সেই পাতাগুলোকে সে ফটোকপি করবে, তাই সে তাড়াতাড়ি কলেজে এসেছে। আজ ফটোকপি না করতে পারলে প্রণয় তার 14টা বাজাবে বলেছে, তাই সে প্রণয়ের হাড় কাঁপানো হুমকি শুনে দ্রুত ফটোকপি করতে এসেছে। কিন্তু সে ফটোকপির দোকানে এসে দেখতে পেল দোকানদার চাচা ভীষণ ব্যস্ত কাজে, যেন তিনি ফটোকপির দোকান নয় বরং কোনো ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছেন। সব মানুষ যেন প্রণয় ভাইয়ের বাস পড়া হুমকি শুনে হুড়মুড়িয়ে ফটোকপি করতে এসেছে। কিন্তু অন্যদিন এত ভিড় চোখে পড়ে না। খেয়া দোকানদার চাচাকে ফটোকপি করার কথা জানালে তিনি বললেন হয় কাল আসতে হবে, না হয় বই রেখে গিয়ে দুপুরে এসে নিয়ে যেতে হবে। খেয়া ভাবল দুপুরে ক্লাস শেষ করে বাড়ি ফেরার সময় নিয়ে যাবে। তপ্ত দুপুরে সূর্য তার সমস্ত তেজ ঢেলে দিয়েছে, যেন রোদের তীব্র উত্তাপে চোখ মেলে তাকানো দুষ্কর হয়ে পড়েছে।